আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সকলেই আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2026 এর সাধারণ গণিত বিষয় নিয়ে শুধু আলোচনা করব। আজকে আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সাথে এমনি যুক্ত থাকবে, কিন্তু আমরা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস 26, তোমাদের এই শর্ট সিলেবাসের একটু এই অধ্যায় বা সাজেশন নিয়ে আলোচনা করব। এখানটা হয়েছিল আমাদের, এখানে শুধু তোমাদের এসএসসি পরীক্ষার্থী 26 শুধু তোমাদের নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু অঙ্কগুলো যেগুলো সমাধান করবে এটা সকলের জন্যই প্রযোজ্য। এখন এসএসসি পরীক্ষার্থী 26 যারা, তোমাদের কিন্তু গণিতের শর্ট সিলেবাস আছে, মাত্র 8টা অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখো আমাদের, আমি এখানে বিভাগ অনুযায়ী 4টা অংশ তোমাদের ভাগ করে রাখছি। ক বিভাগটা হইতেছে শুধু বীজগণিত। এখন এই বীজগণিতে দেখো আমাদের কোন কোন অধ্যায় আছে, 2, 3 এবং 11। এখানে বীজগণিতে 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে হলো 2টা, তোমাদের দিতে হবে হলো 1টা। এরপর দেখো খ বিভাগের জ্যামিতি, এখানে আমার মানে তোমাদের সিলেবাসে অধ্যায় আছে হলো 2টা, সপ্তম এবং অষ্টম অধ্যায়, এবং এখান থেকে তোমাদের 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে। এরপরে গ বিভাগ আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এইখানে দেখো অধ্যায় আছে 2টা, অধ্যায় আছে নবম এবং 16, অর্থাৎ নবম অধ্যায়টা ত্রিকোণমিতি, 16 অধ্যায়টা পরিমিতি। এই 2টা অধ্যায় থেকেও তোমাদের 2টা প্রশ্ন পরীক্ষা আসবে, একটা অ্যান্সার করতে হবে। এরপরে দেখো আমাদের ঘ বিভাগটা হচ্ছিল পরিসংখ্যান, 17 অধ্যায়। আমাদের এইখানেও কিন্তু 2টা প্রশ্ন আসবে, তোমাদের অ্যান্সার করতে হবে একটা। এখন তোমরা যারা গণিতে অনেক ভালো করতে চাও, বা যারা মিডিয়াম বা কারো পাস করার দরকার, মানে সেই হিসেবে বেসিস করে আমরা একটু সাজেশনই করব যে আমরা এখানে কোন কোন বিভাগ থেকে কোন অধ্যায়গুলো আমরা করলে আমাদের আশা করি যে অঙ্ক পরীক্ষায় কমন পড়বে। সেই হিসেবে দেখো আমাদের ক বিভাগে মোট অধ্যায় ছিল 3টা। এখানে আমাদের এখান থেকে 2টা প্রশ্ন আসবে, হয়তো 2টা অধ্যায় থেকে। এই জন্য আমাদের কোন 2টা অধ্যায় এখান থেকে করলে ভালো হবে, এইভাবে আমরা করব। জ্যামিতি আছে, এখান থেকে আমরা কোন অধ্যায়টা করলে ভালো হবে, এইভাবে আমরা ভাগ করে নেব। এখন যেটা বলি, এখন প্রত্যেক গ্রুপ থেকে কিন্তু 2টা করে প্রশ্ন আসবে, আমরা সেই হিসেবে অ্যান্সার করব। এখন লক্ষ্য করো আমরা কয়টা প্রশ্ন অ্যান্সার করতে চাই। এদের আমাদের এইখানে আমাদের ধরো আমরা যদি বলি এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে হলো কয়টা, 2টা, আমাদের দিতে হবে হলো একটা, বা 2টা ভাগ করে ফেলবো। এরপর দেখো আমাদের জ্যামিতি অংশ থেকেও 2টা প্রশ্ন আসবে, এখানে আমাদের প্রশ্ন আসবে হলো কয়টা, 2টা, দিতে হবে হলো কমপক্ষে একটা। এই যে তৃতীয় যে অংশটা আমাদের ত্রিকোণমিতি, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে হলো 2টা, দিতে হবে হলো কমপক্ষে ধরে একটা। আমাদের এই পরিসংখ্যাতেও 2টা প্রশ্ন আসবে, আমাদের দিতে হবে একটা। আসবে মানে আমরা এখানে প্রশ্ন আসবে বলতে পারি, দেখো আমরা বলতে পারি যে প্রশ্ন আসবে আমাদের কোন বিভাগ থেকে কয়টা। ধরো বীজগণিত অংশ থেকে আমাদের 2টা প্রশ্ন আসবে, জ্যামিতি অংশ থেকে আমাদের 2টা প্রশ্ন আসবে, ত্রিকোণমিতি পরিমিতি থেকেও আমাদের 2টা প্রশ্ন আসবে, এবং পরিসংখ্যান থেকেও 2টা প্রশ্ন আসবে। এখন আমাদের দিতে হবে হলো আমাদের প্রত্যেক জায়গা থেকে কমপক্ষে একটা। ধরো আমাদের এই বিভাগ থেকে একটা প্রশ্ন দিতে হবে বাধ্যতামূলক, এখান থেকেও বাধ্যতামূলক একটা দিতে হবে, আমাদের এই বিভাগ থেকেও বাধ্যতামূলক একটা দিতে হবে, এবং ঘ বিভাগ এখান থেকে আমাদের বাধ্যতামূলক একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমাদের এই 4টা বিভাগ থেকে 4টা প্রশ্ন কিন্তু বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। এরপর আমরা যাচাই করব যে আমরা আর বাকি একটা প্রশ্ন, যেহেতু আমাদের অ্যান্সার করতে হবে মোট 5টা, যে কোন অধ্যায় থেকে বাকি একটা প্রশ্ন আমরা অ্যান্সার করব। এখন সেই হিসেবে তোমাদের জন্য সবচাইতে ভালো হবে হলো পরিসংখ্যান, যেহেতু 17 অধ্যায়টা একটু সহজ অঙ্ক, এইখান থেকে আমাদের আরেকটা প্রশ্নের অ্যান্সার করে দেয়া। তাহলে দেখো আমি এইখানে তোমাদের বলে দিলাম কয়টা প্রশ্ন অ্যান্সার করবা, এখান থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করবা। তাহলে তোমাদের জন্য এখন দেখো মোট 5টা প্রশ্ন কিন্তু হয়ে যায়। এখন দেখো আমরা যদি এখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে চাই বীজগণিত, তাহলে একটা অধ্যায় আমাদের কিন্তু খুব ভালো করে করার দরকার। আমাদের জন্য সেই হিসেবে আমরা এখানে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের সেট ফাংশন, তৃতীয় অধ্যায় হলো বীজগাণিতিক রাশি, এবং 11 অধ্যায়টা হচ্ছে আমাদের অনুপাত সমানুপাতের অধ্যায়। এখন এই 3টা বিভাগের ভিতরে আমাদের প্রথমে বাছাই করতে হবে যে অধ্যায়টা আমাদের জন্য মোটামুটি সবচেয়ে সহজ। আমি যেটা মনে করি তোমাদের জন্য এই বীজগণিত রাশির সিলেবাস অনেক বড়, সেই হিসেবে তোমাদের জন্য সহজ হবে হলো সেট এবং কি 11 অধ্যায়টা। এখন এই
এখান থেকে যে কোন অধ্যায়ের অঙ্কটা একদম অবশ্যই আসবে এটা তো বলা মুশকিল। সেই হিসেবে আমরা যদি সিলেবাস কম করতে চাই তাহলে সেই হিসেবে আমাদের জন্য মনে করো হবে, আমি যেটা তোমাদের সাজেস্ট করব যে এখান থেকে তোমরা 2টা অধ্যায় বাছাই করবা, হলো তোমাদের জন্য সুবিধা হবে সেট ফাংশন এবং হলো 11 অধ্যায় অনুপাত সমানুপাত। কারণ এটার সিলেবাস কম, অল্প কিছু অঙ্ক করলেই তোমরা কি করতে পারবা, অধ্যায়গুলো সম্পর্কে সঠিক ধারণা পাবা, প্রশ্ন যেভাবে আসুক অ্যান্সার করতে পারবা। আর এই তৃতীয় যে অধ্যায়টা, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তারপর অনেক বড় সিলেবাস। এই জন্য আমরা এটার সিলেবাস মোটামুটি তোমরা শেষ করতে পারা মুশকিল, অনেক অঙ্ক করা যায়। সেই জন্য আমরা ধরো 2 এবং 11 এই 2টা অধ্যায় আমরা ভালোভাবে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন আশা করি দিতে পারবো সহজেই। এরপর আমাদের যেটা আছে দেখো, জ্যামিতির অংশ আছে 2টা, সপ্তম অধ্যায় আছে আর হলো অষ্টম অধ্যায় আছে। সপ্তম অধ্যায়টা হইতেছে আমাদের এখানে সম্পাদ্য আছে, উপপাদ্য আছে। অষ্টম অধ্যায় আমাদের সম্পাদ্য উপপাদ্য আছে অষ্টম অধ্যায়ও। তবে আমাদের এই যদি উপপাদ্যের অংশটা তোমরা পড়তে চাও তাহলে তোমরা হলো অষ্টম অধ্যায়টা সম্পাদ্য উপপাদ্য দুটাই পড়বা। আর সবচাইতে ভালো হবে হলো আমাদের সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে শুধু সম্পাদ্য অংশটা ভালো করে করা, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে হলো ধরো সম্পাদ্য। আর যাদের কাছে উপপাদ্য সমস্যা নাই ধরো সেই হিসেবে আমরা কি করব, এই 2টা অধ্যায় থেকে বাছাই করেই সম্পাদ্য অংশটা ভালো করে ফেলবো। তাহলে আমরা আশা করি একটা পরীক্ষা একটা অ্যান্সার দিতে পারবো কিন্তু এখান থেকেও। এরপর আমাদের আসছে ত্রিকোণমিতি এবং পরিমিতি। এইখানে দেখো এই ত্রিকোণমিতি এবং পরিমিতি, ত্রিকোণমিতি নবম অধ্যায়ে 2টা অনুশীলনী আছে 9.1 এবং 9.2, এবং পরিমিতি 16 অধ্যায়ে 4টা অনুশীলনী আছে। এখানে হলো 16.1, 2, 3, 4। এখন ত্রিকোণমিতির অংশটা তোমরা যদি আমি তোমাদের সাজেস্ট করবো এখানে ত্রিকোণমিতির অংশটা ভালো করে করার জন্য। তোমরা ত্রিকোণমিতিতে মাত্র 2টা অধ্যায় আছে এবং তোমরা যদি সূত্র এবং মানগুলো ভালো করে বুঝো মোটামুটি যে কোনো ধরনের অঙ্ক আসলে পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তার মানে তোমার এখানে অল্প পরিশ্রম করলে হবে। কিন্তু তুমি যদি 16 অধ্যায় মানে পরিসংখ্যানটা পরিমিতিটা সম্পূর্ণ করতে চাও তাহলে এটা অনেক বড় একটা অংশ। 16.1 আছে আমাদের সমস্ত ত্রিভুজ নিয়ে অঙ্ক করতে হবে। তারপর 16.2 আসলে সমস্ত চতুর্ভুজ এবং বহুভুজ নিয়ে কাজ করতে হবে। 16.3 আছে আমাদের সম্পূর্ণ বৃত্ত, এবং 16.4 আসলে ঘনবস্তু, তারপরে আসলে সিলিন্ডার। মানে অনেক বড় সিলেবাস। আমি সেই হিসেবে তোমাদের জন্য সাজেস্ট করব তোমরা ত্রিকোণমিতিটা খুব ভালো করে করবা, তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারো একটু পরিশ্রম কম হলেও। এবং 17 অধ্যায় একটাই অধ্যায়, একটা তো আমাদের ভালো করে করতেই হবে। আমরা এখান থেকে সেই হিসেবে 2টা প্রশ্ন অ্যান্সার করে দিতে পারবো। এখন দেখো তোমরা যদি এই যে মাত্র 1টা 2টা এখান থেকে শুধু সম্পাদ্য হিসেবে একটা, তাহলে মোটামুটি 5টা অধ্যায়, এই 4-5টা অধ্যায় তোমরা যদি ভালো করে সমাধান করো আশা করি তোমরা এসএসসি তে এখান থেকে গণিতে কিন্তু A+ পাওয়া সম্ভব। মাত্র কয়টা, 4টা অথবা 5টা অধ্যায়। দেখো আমি যেখানে 1টা 2টা 3টা 4টা এই 4টা অধ্যায় কি করছি মার্ক করে রাখছি, এবং এইখানে সপ্তম এবং অষ্টম অধ্যায় জ্যামিতির অংশটা, এই জ্যামিতির অংশটা তোমরা 2 ভাগ করে নেবা। মানে যারা উপপাদ্য ভালো বুঝো তারা শুধুমাত্র অষ্টম অধ্যায় পড়লে হয়ে যাবে, কারণ অষ্টম অধ্যায়ে ইম্পর্টেন্ট কয়েকটা উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। এবং যারা উপপাদ্য একটু কম বুঝো তাদের জন্য সুবিধা হলো সপ্তম এবং অষ্টম অধ্যায় 2টা অধ্যায় থেকে সম্পাদ্যগুলো বাছাই করে পড়ে ফেলানো। তাহলে অন্তত 2টা প্রশ্ন যদি হয় তাহলে একটা সম্পাদ্য আসলে একটা উপপাদ্য আসলে তোমরা সম্পাদ্যটা অ্যান্সার করতে পারলা। এখন দেখো এই যে আমরা যেটা বললাম তোমরা এইভাবে যদি এগো, আমাদের যে মাসখানিক সময় আছে এই 1 মাস তোমরা এই মোটামুটি এই কয়টা অধ্যায় ভালো করে রিভিশন দিয়ে দিবা। কোন অধ্যায়, 2 অধ্যায়, 11 অধ্যায়, নবম অধ্যায় আর 17 অধ্যায়, এই 4টা অধ্যায়, এবং তার সাথে জ্যামিতির অংশ থেকে শুধুমাত্র সম্পাদ্য, সেই হিসেবে 5টা অধ্যায়। তোমরা এই 1 মাসে এই 5টা অধ্যায় যদি ভালো করে সমাধান করো আশা করি এসএসসি তে তোমাদের গণিতে A+ পাওয়া সম্ভব। আমরা এই অংশটা নিয়ে আর বেশি আলোচনা করব না। আমরা এখন যেহেতু আমরা এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রতিদিন যেহেতু আমরা ইনশাআল্লাহ লাইভে থাকবো বা যোগ হবো, এই জন্য আমরা এই যে 5টা অধ্যায় আমরা বলছি 4-5টা, এই 4-5টা অধ্যায় আমরা আলোচনা করব। এক একটা অধ্যায় 2 দিন 3 দিন করে এইভাবে আমরা মোটামুটি পরীক্ষা পর্যন্ত চালাবো। সেই হিসেবে দেখো আমরা তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে আমি যেটা বললাম যে 2, 11 আর নবম অধ্যায় 17 এই 4টা অধ্যায় মোটামুটি ভালো করে ফেলবা, তাহলে আশা করি যে গণিতে আর তোমাদের সমস্যা থাকবে না। তাহলে আমরা এখন মুছে ফেলি এই অংশটা। মুছে আমি এখন দেখো যেহেতু আমরা প্রথমে সেটের কথা বলছি, এখানে আমি সেট ফাংশন থেকে দেখো অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে তুলে রাখছি, যেটা ঢাকা বোর্ডে 19 সালে আসছিল। মানে ঢাকা বোর্ডে 19 সালে সেট ফাংশন থেকে যে অঙ্কটা আসছিল এই অঙ্কটা দেখো আমি এখানে তুলে রাখছি তোমাদের জন্য। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট।
বিগত মোটামুটি 8-10 বছরের ভিতরে মানে এই সেট ফাংশন থেকে একটু আনকমন এই একটা অঙ্কই পরীক্ষা আসছিল বোর্ডে। এটা দেখো আমাদের এই অঙ্কটা আমি এখানে করানোর মূল উদ্দেশ্যটা হইতেছে, দেখো আমাদের যে এস অন্যয়ের কথা বলছে, এখানে লাস্টে দেখো আমাদের যে শর্তটা দিছে, এই শর্তটা এখানে দেওয়া আছে 2x + y < 10। এখন আমাদের এখানে যতগুলো অঙ্ক আমরা বইতে পাইছি বা বিভিন্ন বোর্ডে আমরা করি, তখন কিন্তু আমাদের এখানে সমান থাকে, মানে ইকুয়াল দেওয়া থাকে, 2x = 10 এই ধরনের রাশি থাকে। এখান থেকে আমরা y এর মানটা বের করে সমাধানটা করে ফেলি। কিন্তু মানে এটা হলো ঢাকা বোর্ড 19 সালে আসছিল, এবং তাতে মোটামুটি বললাম কি 10 থেকে 12 বছরের ভিতর কোনো বোর্ডের ভিতরে এই লেস দেন অথবা গ্রেটার দেন একটা অঙ্ক এবার যাবতকালে আসছে। এজন্য এই অঙ্কটা আমাদের শিখে রাখাটা জরুরি। তা নাহলে দেখা গেলো যে সহজ একটা অঙ্ক আসছে, তুমি এই একটু না বোঝার কারণে একটা প্রশ্ন কি করলা, মিসিং করে ফেললা। এই জন্য আমাদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট হবে। এই শুধুমাত্র আমরা এই যে অন্য একটা কাজ করব, সেখানে লেস দেন অথবা গ্রেটার দেন থাকতে পারে এই জন্য। আর এই সেট ফাংশনের অঙ্কের ভিতরে যে আমরা অন্যয় ফাংশনের যে কাজগুলো করি, এই অন্যের কাজগুলো আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে কার্টেসীয় গুণজের মাধ্যমে, মানে আমাদের এখানে দেখো যেমন x belongs to c, y belongs to d আছে, এই c এবং d এর মানকে গুণ করে মানে কার্টেসীয় গুণজ ওই পদ্ধতিতে করতে পারবো। আবার আমরা এই অঙ্কগুলো একটা সব তৈরি করে সেটা করে সেভাবে করতে পারবো। মানে দুইটা ভাবে এই সেট ফাংশন অঙ্কগুলো করা যায়। তবে যদি এই লেস দেন অথবা গ্রেটার দেন থাকে, তখন আমরা সব কেটে যে অঙ্কটা করি ওটা করতে পারবো না। আমাদের এখানে অঙ্কটা অবশ্যই গুণ করেই করতে হবে, এটা তোমাদের জন্য মনে থাকে যেন। তাহলে আমাদের কি বলছি যে আমাদের যে এখানে যে শর্তটা রয়েছে দেখো 2x + y < 10, মানে এই শর্তগুলা যদি কখনো লেস দেন অথবা গ্রেটার দেন দেওয়া থাকে, অর্থাৎ এই যে খেয়াল রাখিয়া তোমরা একটু খেয়াল করে দেখো প্রশ্নটা, আমি এখানে যেটা লিখছি 2x + y < 10, মানে যে শর্তটা দেওয়া আছে, মানে আমরা বলছি শর্ত যদি লেস দেন অথবা গ্রেটার দেন থাকে, তাহলে আমাদের এই অঙ্কগুলা কি করতে হবে, কার্তেশীয় গুণের মাধ্যমেই করতে হবে। আর যদি এখানে সমান দেওয়া থাকে, তাহলে আমরা দুই পদ্ধতি করতে পারবো, গুণের পদ্ধতিতে করতে পারবো এবং সকেটে যে অঙ্কটা করি সেভাবে করতে পারবো, দুইটা ভাবে। তবে যে ক্ষেত্রে লেস দেন আছে বা গ্রেটার দেন, এখন আমরা গুণ ছাড়া করতে পারবো না। আমি এই একটা কারণে এই অঙ্কটা তোমাদের জন্য তুলে রাখছি, যে এরকম একটা অঙ্ক দেখা করে বোর্ডে চলে আসলো, মানে হঠাৎ করে তোমরা মানে এটা না করার কারণে সমস্যা পড়ে গেলা, কিন্তু আসলে সহজ অঙ্ক। এখন সেই হিসেবে দেখো ঢাকা বোর্ডের আমাদের যে 19 সালে অঙ্কটা আসছিল, আমার সম্পূর্ণ অঙ্কটা আমরা একটু পড়ি। প্রথমে আমাদের দেওয়া আছে f(x) = 5x² + 3 / 5x² - 3। এর সমান দেখো দেওয়া আছে x, y such that x belongs to c, y belongs to d এবং 2x + y < 10। এরপরে দেখো আমাদের নিচে দেওয়া আছে c = 135 এবং d = 247। সব মানগুলো আমাদের দেওয়া আছে। এইখান থেকে দেখো আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে আমরা একটু দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জয়েন করছো ইতিমধ্যে, তারা একটু কাজ করো, তোমরা প্রত্যেকেই এই ক্লাসটাকে শেয়ার করে দাও। তোমরা ক্লাসটাকে শেয়ার করে দিলে তোমাদের অন্য বন্ধু বান্ধবরা অনেকেই এটা দেখতে পারবে এবং তারাও এটা থেকে একটা সুবিধা নিতে পারবে, তাদের জন্য ভালো হবে। সেই হিসেবে তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো কি করবা, শেয়ার করে দিবা। এখন দেখো আমরা একটু রিকোয়ারমেন্টে ফিরি, যে আমাদের কি কি রিকোয়ারমেন্ট দিছে, অর্থাৎ মানে কি কি কাজ আমাদের করতে হবে। এখানে দেখো আমাদের কত বলছে কি p = x, y এবং q = x, y, x হলে, মানে p এর একটা মান দেওয়া আছে এবং q এর একটা মান দেওয়া আছে। লাস্টে বলতেছে যে হলে p - q নির্ণয় করো, মানে p এর মান এবং q এর মান আমাদের কি করতে বলছে, মাইনাস করতে বলছে। এটা পদের ক নম্বর রিকোয়ারমেন্ট। খ নম্বরে দেখো আমাদের দেওয়া আছে, উপরে দেখো দিয়েছে f(1/t² + 1 / f(1/t² - 1) এর মান নির্ণয় করো। অর্থাৎ এই রাশিটা আমাদের যে স্টাইলে রয়েছে এটাকে আমরা যোজন বিয়োজন বলি, মানে আমাদের এই কাজটা যোজন বিয়োজন করে মান বের করতে হবে। এবং আমাদের যে গ নম্বর রিকোয়ারমেন্ট আছে, মূলত আমাদের এই গ নম্বর রিকোয়ারমেন্টের কারণেই এই অঙ্কটা করা। গতে দেখো আমাদের বলতেছে কি, এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে আমাদের এস এর একটা রাশি দিছে, এটা হলো সেট গঠন পদ্ধতিতে, এই গঠন পদ্ধতিকে ভাঙায় আমাদের তালিকা পদ্ধতি, অর্থাৎ এখান থেকে এস এর মানগুলা বের করতে হবে। না, সেটা যেহেতু দুইটা পদ্ধতি, এটা আছে গঠন, আমাদের তালিকা পদ্ধতিতে মান বের করতে বলছে। এবং এই মানটা বের করার পর আমাদের ডোমেন নির্ণয় করতে বলছে। আমাদের ডোমেন বলতে পারে, রেঞ্জ বলতে পারে, আবার ডোমেন রেঞ্জ দুইটাও বলতে পারে। আরে আমি মূলত বলছি যে এই গ নম্বর যে রিকোয়ারমেন্ট, শুধুমাত্র এই রিকোয়ারমেন্টের কারণেই আমি এই অঙ্কটা তোমাদের কি তুলে রাখছি করানোর জন্য।
তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন আর কথা বাড়াবো না, আমরা এখন এই অঙ্কটা সমাধানে চলে যাব। আর তোমাদের যেটা বললাম যে তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তারা একটু কষ্ট করে ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে এটা অনেকেই দেখতে পারবে এবং অনেকেই উপকৃত হবে। আমরা দেখছি একটু কে কে লাইভে যুক্ত হয়েছে। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন একটা একটা করে সমাধানে চলে যাব। আমাদের এখানে ধরো আমি লিখে রাখি যে আমরা যে সমাধানটা করব এটা হইতেছিল, এখানে আমরা প্রশ্নটাকে উপরে লিখে রাখি। দেখো ঢাকা বোর্ড 2019, মানে এই ঢাকা বোর্ড 2019 সালের এই অঙ্কটা আমরা এখানে সমাধান এখন করব। দেখো আমাদের ক নম্বর রিকোয়ারমেন্ট যদি হয়, আমরা ক নম্বর রিকোয়ারমেন্টটা এখানে লিখব। দেখো ক নম্বরে আমাদের যে বলছে পি মাইনাস কিউ নির্ণয় করো, অর্থাৎ এখানে আমাদের পি এবং কিউ এর মান কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা মান দুইটা প্রথমে তুলবো। তাহলে আমরা এখানে আগে লিখি দেখো আমরা লিখলাম, দেওয়া আছে, এর নিচে আমরা পি এর মানটা লিখে ফেলবো। দেখো বন্ধুরা, আমাদের পি এর মানটা দেওয়া আছে হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই। তাহলে দেখো আমাদের এখানে মানটা দিছিল এক্স কমা ওয়াই, এর নিচে দেখো আমাদের আরো একটা মান দেওয়া আছে কিউ সমান, এই মানটাকে উল্টা করা রয়েছে। দেখো তো আমাদের কিউ এর মানটা দিচ্ছে ওয়াই কমা এক্স। তাহলে দেখো আমরা এখানে কি লিখলাম, ওয়াই কমা দিয়ে লিখলাম এক্স। দেখো বন্ধুরা, আমাদের যে এক্স এবং ওয়াই এর পি এবং কিউ এর যে মানটা দিচ্ছে এই মানটা আমরা তুলে ফেললাম। এই মানটা তোলার পর আমাদের সেটে যে কোনো কাজ করতে পারে, মানে সংযোগ বলতে পারে, সেট বলতে পারে, বিয়োগ দিচ্ছে বিয়োগ বলতে পারে, যেটা বলবো আমরা সেই কাজটা করব। যেহেতু আমাদের দেখো রিকোয়ারমেন্টে বলা আছে পি মাইনাস কিউ নির্ণয় করো, তাহলে আমরা এখন পি মাইনাস কিউ নির্ণয় করব। তাহলে আমরা এই যে এখানে অতএব দিয়ে ফেললাম, অতএব দিয়ে আমরা এখানে লিখবো হলো পি মাইনাস দেখো কিউ ইকুয়াল টু দিলাম। এখন এই মাইনাসে আমরা প্রথমে কি লিখবো, দেখো আমরা প্রথমে লিখবো হলো এক্স কমা দিলাম, দেখো কি লিখছি ওয়াই, এটা এরপরে মাইনাস চিহ্ন দিলাম। আমাদের এইখানে দেখো দেওয়া ছিল ওয়াই কমা দেওয়া আছে কি এক্স। দেখো বন্ধুরা, আমরা কিন্তু পুরো অঙ্কটা তুলে ফেলছি। আমাদের যেটা বলছে পি মাইনাস কিউ নির্ণয় করতে, তাহলে আমরা দেখো কি করলাম, পি মাইনাস কিউ লিখছি। এখানে আমরা দেখো পি এর মান লিখছি এবং কিউ এর মানটাও লিখে ফেলছি। লিখলাম, এখন আমরা পি এর মান লিখছি, মাইনাস দিছি, কিউ এর মান দিছি। এখন এইটা আমাদের যে কাজটা করতে হবে, বাম পাশ থেকে এই ডান পাশের মানগুলো আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো আমরা মাইনাস করে দিলে কি হয়, আমরা সমান দিলাম আগে। আমাদের এই সেট ফাংশনের বিয়োগের শর্তটা হইতেছিল আমাদের যে বাম পাশে যে মানটা থাকবে, মানে প্রথম রাশিতে, সেইখান থেকে ডান পাশের রাশির সাথে মানগুলা যদি মিলে যায় বা উপাদানগুলো মিলে যায়, সেই উপাদানগুলো মাইনাস বাদ হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবা, সবসময় ডান পাশে যতগুলো উপাদানই থাকুক, এই বিয়োগের সময় এরা কেউ উত্তরে আসবে না। এটা তোমরা খেয়াল রাখবা যে ডান পাশে যতগুলা মানে থাক, 5টা 10টা বেশি থাকুক, কেউ উত্তরে আসবে না। শুধুমাত্র কাজটা হবে কি, বাম পাশে যে প্রথম সেটে যে মান বা উপাদান থাকবে সেগুলা থেকে ওইগুলা মান বাদ যাবে। তাহলে দেখো আমরা আগে প্রথমে দেখি, আমাদের দেখো এইখানে প্রথমে কি আছে, এক্স আছে। দেখো তো প্রথম সেটের ভিতরে কি আছে, এক্স। এটা আমরা দেখবো দ্বিতীয় সেটের ভিতরে এক্স আছে কিনা, যদি থাকে তাহলে বাদ চলে যাবে, আর যদি না থাকে তাহলে সেটা উত্তরে যাবে। তাহলে দেখো আমাদের বাম পাশে এক্স ছিল, এখানে এক্স আছে, এক্স বাদ চলে গেল, এক্স থাকলো না। এরপরে দেখো আমাদের দ্বিতীয় যে আছে ওয়াই, সেটা ওয়াই দেখবা বাম পাশেও আছে এবং ডান পাশে আছে কিনা, যদি ডান পাশে থাকে সেটা বাদ চলে যাবে, না থাকলে সেটা উত্তর হবে। অর্থাৎ আমাদের দেখো ওয়াই ও ডান পাশে আছে, আমাদের এক্স ও ডান পাশে আছে, সেজন্য এক্স বাদ চলে গেল, ওয়াই ও ডান পাশের রাশিতে আছে সেজন্য এটাও বাদ চলে গেল। তাহলে আমাদের কি হলো, এটা দেখো বন্ধুরা ফাঁকা সেট, মানে এটা কিন্তু কোনো মান থাকলো না। এখন এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, আমরা এই যেরকম যে একটা মান দিতে পারি কি ফাঁকা সেট, অথবা আমরা একটা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো উপাদান নাই, এর দুটোর যে কোনো একটা দিতে পারি। আমরা কি বললাম, আমরা এটাও দিতে পারি, আমরা আবার
এই চিহ্নটাকেও দিতে পারি। এই দুইটাই ফাঁকা সেট। এখন আমাদের যেটা ইচ্ছা, তোমরা যেটা সুবিধা মনে করো সেটা দিও। আমি কি করলাম, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে সেটের চিহ্ন দিলাম, কিন্তু কোনো উপাদান না থাকার জন্য ভিতরে ফাঁকা থেকে গেল, অর্থাৎ এটা হলো ফাঁকা সেট। তাহলে আমাদের যে মান নির্ণয় করতে বলছে পি মাইনাস কিউ নির্ণয় করো, আমরা কিন্তু এখানে এইভাবে লিখতে পারি উত্তরটা। অতএব যেহেতু আমাদের কি বলছে বন্ধুরা, মান নির্ণয় করার কথা, তাহলে নির্ণয়, এই যে মান লিখলাম, নির্ণয় মান, এখানে আমাদের কার মান বের করতে বলছে, একটা কমা দিলাম, পি মাইনাস কিউ। তাহলে আমরা এরকম দিলাম, নির্ণয় মান পি মাইনাস কিউ সমান, দেখো যেটা উত্তর হয়েছে সেটা আমাদের ফাঁকা সেট। তাহলে আমাদের কয়ের কাজ কিন্তু দেখো বন্ধুরা শেষ হয়ে গেল। তার মানে আমাদের এটার উত্তর হলো কি, ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা দ্রুত একটু তুলে ফেলো। তাহলে আমাদের কয়ের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এবার খ নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। তাহলে এটা আমরা এখন মুছে ফেলি। আমরা এটা একটু বাম থেকে তুলি যাতে আমাদের একটু বেশি জায়গা পাওয়া যায়। তাহলে আমরা এখানে তাহলে দেখো আমাদের এটা হইতেছিল ঢাকা বোর্ড 19 সালের যে অঙ্কটা। আমরা এখন এখানকার খ নম্বর রিকোয়ারমেন্টটা করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে খ নম্বর অংশটা তুলে ফেললাম আগে। দেখো খ নম্বর, এখন আমরা খ নম্বর রিকোয়ারমেন্ট একটু পড়ি যে আমাদের খ নম্বরে কি কাজ করতে বলছে। দেখো আমাদের খ নম্বর যে রিকোয়ারমেন্টটা আছে এখানে বলছে উপরে আছে যে আছে এফ অফ 1/t² + 1 ডিভাইডেড বাই এফ অফ 1/t² - 1 এর মান নির্ণয় করো। অর্থাৎ এইখানে যে ফরম্যাটে অঙ্কটা আছে এটা দেখে আমরা বুঝি যে এটা কি করতে হবে, 11 অধ্যায়ের মতো যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি, তাহলে এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এফ অফ এর রাশিটা আমাদের উপরে কি দেয়া আছে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন উদ্দীপকের প্রশ্নে চলে যাই। প্রথম অংশে দেয়া আছে যে এফ অফ এক্স সমান 5x² + 3 ডিভাইডেড বাই এফ অফ 5x² - 3। তাহলে যেহেতু এখানে আমাদের যে মানটা দেয়া আছে এই মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের যে মানটা দিচ্ছে আমরা এই মানটা আগে লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। দেখো বন্ধুরা, আমরা এখানে কি লিখব, দেওয়া আছে। আমরা এখানে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে লিখে আমরা যে ফাংশনটা দিছে আমরা এটা তুলে ফেলি। আমরা একটু এখানে লিখে ফেলবো কি, দেখো এখানে লিখলাম এফ অফ এক্স। দেখো বন্ধুরা, আমাদের যে রাশিটা দিছে এফ অফ এক্স সমান, উপরে দিয়ে আছে হলো 5x² প্লাস কত 3। দেখো তো 5x² প্লাস কে দিছে 3, নিচে দিছে হলো 5x² মাইনাসের কত 3। এখন এইখান থেকে যে কাজটা আমরা করব, এইখান থেকে হইতেছে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে অথবা দেখাইতে প্রমাণ যাই বলুক, এখানে আমরা উপরে এবং নিচে দেখব প্রথমে কি আছে এফ অফ 1/t²। দেখো এটা উপরে এফ অফ 1/t² আছে, নিচেও আমাদের এফ অফ 1/t² আছে, অর্থাৎ একটা রাশি বা পদ আমরা এখানে লিখে ফেলবো এফ অফ 1/t²। তাহলে আমরা এখানে এফ অফ 1/t² লিখে ফেলি। তাহলে দেখো আমাদের এটা কি হইতেছে এফ অফ, দেখো 1/t²। মার্কার প্রবলেম দেখা যাচ্ছে, চেঞ্জ করে নি। এখন দেখো আমরা নতুন মার্কার নিলাম। আমরা এফ অফ এখানে দেওয়া ছিল 1/t²। আমি যেখানে দেখো সমান দিলাম, সমান দেওয়ার ফলে আমাদের যে কাজটা করতে হচ্ছে এখানে আগে দাগ দিয়ে দিব, মার্ক
মাঝখান বরাবর যে দাগটা দিলাম, এই দাগ দেওয়ার পর আমাদের প্রথমে দেখো আছে 5x², তাহলে আমরা প্রথমে লিখবো হলো দেখো 5 লিখলাম এবং ব্র্যাকেট আছে x², এই জন্য এখানে x² থেকে আমরা লিখবো 1/t²। দেখো ব্র্যাকেটে আমরা কি লিখবো 1/t², এই যে ব্র্যাকেট দিলাম, x এর সাথে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে দিলাম, লাস্টে আসলে +3। নিচে দেখো সেই একই কাজ আমরা এখানে লিখে ফেলবো 5 ব্র্যাকেটে লিখবো 1/t², নিচে স্কোয়ার মাইনাস কত দেখো মাইনাস দেবো 3। এখন দেখো আমাদের বাম পাশে কি আছে f(x) ছিল, সেখানে ডান পাশে যে মান আমরা এখানে f(1/t²) বসাবো, যেটার মান আমাদের জানবার চাইছে সেটা আমরা উপরে নিচে কি করলাম এটা লিখে ফেললাম। লেখার পরে আমাদের এইখানে দেখো এই যে f(1/t²) আছে এর সাথে +1 -1 মানে যোজন বিয়োজন করতে হবে, এই জন্য আমরা এটা বাম পাশে লিখতে থাকবো ডান পাশের কাজ শেষ করা পর্যন্ত। ডান পাশের কাজ শেষ হয়ে গেলে আমরা এটাকে কি করে দিব যোজন বিয়োজন করে দিব। তাহলে আমরা এখানে একটু বামের দিকে চাপাই নিয়ে আসলাম রাশিটা, ধরো লিখলাম আমাদের আপাতত এটাই থাকবে f(1) কি হবে দেখো t², এই যে ডান পাশে আমরা এখন রাশিটাকে গুণ করে দিব। রাশিটাকে দেখো গুণ করলে আমাদের এখানে কি আছে দেখো আমাদের 1/t² এর সাথে পাওয়ার আছে স্কোয়ার, আমরা একসাথে দুইটা লাইনে কাজ করব। লক্ষ্য করো আমাদের এখানে উপরে যে 1 আছে 1 কে স্কোয়ার করলে 1 হয়, এর জন্য তার সাথে 5 আমরা একবারে গুণ করে দিব, অর্থাৎ আমাদের উপরে হবে হলো দেখো কি 5 আর নিচে হবে t ভিতর স্কোয়ার বাইরে স্কোয়ার t⁴। লক্ষ্য করো আমরা এখানে তাহলে হবে t⁴। এরপর আমাদের যে প্লাস কত আছে দেখো 3, এখানে আমাদের দেখো নিচেও কিন্তু তাই হবে, নিচে আমাদের উপরে 1 কে স্কয়ার করলে 1 হবে, যেহেতু তার সাথে 5 গুণ অবস্থা আছে তাহলে আমরা এখানে কি করব এটাকে আমরা 5 লিখে ফেললাম এবং নিচে আমরা যেটা দিব এখানে দেখো t², তাহলে হবে t ভিতর স্কয়ার বাইরে স্কয়ার কি হবে 4, তাহলে আমাদের এটা হলো t4। এরপরে আমাদের নিচেও কিন্তু আছে -3, তাহলে দেখো এইখান থেকে আমরা এই কাজটা দুই ভাবে করতে পারি। এখানে উপরে দেখো 5/t4 +3 ডিভাইডেড বাই 5/t4 -3, এটা উপরে ভগ্নাংশ আর নিচে ভগ্নাংশ আছে, আমরা এটা সরলীকরণ করে নিয়ে তারপরে কাজ করতে পারি। আবার আমরা এটা সরাসরি কাজ করে ফেলতে পারি, তবে আমরা যদি সরলীকরণ করে কাজ করি অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা এজন্য সরলীকরণ না করে একদম সরাসরি অঙ্কটাকে করে ফেলবো। এখন লক্ষ্য করো আমরা বাম পাশে যে কাজটা করব, এটা আমি আর একটু বামে চাপাই নিয়ে আসি তোমাদের সুবিধার জন্য। দেখো এটা আমরা লিখবো প্রথমে যোজন বিয়োজন করবো, একটা দাগ দিলাম, দাগ দিয়ে এখানে f(1/t² বামে আছে এটা আমরা উপরেও লিখবো এবং নিচেও লিখে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে যে কাজটা করব f(1/t² ডিভাইডেড, নিচেও কিন্তু তাই f(1/t²), এখন এর সাথে মনে মনে যে 1 ছিল সেটাকে আমরা এই যে প্লাস মাইনাস মানে যোজন বিয়োজন করে ফেললাম। দেখো বাম পাশে আমাদের এখানে যে রাশিটা দেখো উপরে ছিল f(1/t²), যেহেতু যোজন বিয়োজন করবে এবং এর নিচে মনে মনে কি আছে আমাদের 1 আছে, এন f(1/t²) আমরা উপরে লিখছি নিচেও লিখছি, এরপরে প্লাস দিছি মাইনাস দিছি অর্থাৎ যোজন বিয়োজন, এরপরে যে নিচে মনে মনে 1 ছিল সেই 1 উপরে নিচে বসাই দিয়েছি। আমাদের এই ডান পাশে সেই একই কাজ করতে হবে, যোজন বিয়োজন করতে গেলে আমাদের উপরে যে রাশিটা আছে 5/t⁴ +3, এই রাশিটা আমরা উপরেও আগে লিখবো নিচেও আগে লিখবো। এই নিয়মে তুমি যদি অঙ্কটা করো দেখবো অঙ্কটা 4 থেকে 5 লাইন ছোট হয়ে যাবে। তাহলে আমাদের উপরে কি আছে দেখো, উপরে আছে হলো আমাদের 5 আর নিচে হলো আছে আমাদের t⁴ কি 4, এরপরে প্লাস আছে হলো কত দেখো 3, এই লেখাটা আমরা কিন্তু নিচেও লিখবো। দেখো এই যে 5/t⁴ প্লাসের হলো 3, অর্থাৎ উপরে যে রাশিটা থাকবে মানে লবের স্থানে যে রাশিটা থাকবে সেটা আমরা উপরেও আগে লিখবো নিচেও আগে লিখবো। এরপর আমরা একটা চিহ্ন প্লাস ব্যবহার করলাম, প্লাস এবং মাইনাস, এটা মানে যোজন বিয়োজন। এই যে আমরা যে প্লাস দিলাম এটা আমাদের প্লাস যোজন আর নিচে মাইনাস মানে যোজন বিয়োজন, বিয়োজন করলাম। এখন এই যোজন বিয়োজন দেওয়ার ফলে আমাদের এই নিচে যে রাশিটা থাকবে উপরে, এই নিচের রাশিটাকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে আমরা প্লাসের পাশে যখন এই রাশিটা বসাবো যে অবস্থা আছে সেটাই থাকবে। তাহলে আমরা দেখো এখানে আমরা এটা উপরে দিলাম হলো 5, নিচে দিলাম হলো t⁴, এর সাথে ছিল -3, তাহলে আমরা এটাকে -3 দিয়ে দিলাম। এরপরে আমরা নিচে যখন দেখো প্লাসের পাশে বসাইছি দেখে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমরা যখন মাইনাসের পাশে বসাবো তখন কিন্তু পরিবর্তন হবে। তাহলে মাইনাস আগে দেওয়া আছে, আমরা প্রথমটা আগে বসাই দিই 5/t⁴, তাহলে আমাদের এটা দিছি 5/t⁴। এরপরে এই মাইনাসের জন্য এই -3 প্লাস হয়ে যাবে, দেখো এই -3 কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এখন যে কাজটা আমাদের করব এর পাশে আমার একটু জায়গা কম, আমি এখানে লিখে দিই, আমরা এখানে করব হলো লিখবো যোজন বিয়োজন করে, দেখো কি লিখলাম
যোজন বিয়োজন করে। এই কথাটা লেখার ফলে আমরা এখন যে কাজটা করব, আমাদের ডান পাশে দেখো উপরে এবং নিচে কিছু রাশি মিলে যাবে, যেটা মিলে যাবে সেটা আমরা একটু কাটাকাটি করে দিই। দেখো বন্ধুরা, আমরা এটা -3 এবং +3 মিলে গেছে, কাটাকাটি করে দিলাম। নিচে দেখো 5/t⁴ মাইনাস 5/t⁴ প্লাস, এটা আমরা কাটাকাটি করে দিলাম। এখন দেখো আমাদের বাম পাশে যা থাকবে সেটাকে আমি একটু বামে লিখি তোমাদের সুবিধার ক্ষেত্রে। আর একটু দেখো, আমরা এখানে যা ছিল উপরে লিখে ফেলি। আমাদের ছিল হলো f(1/t⁴² প্লাস 1 f(1/t⁴² মাইনাস 1)। দেখো বাম পাশে, এবং আমাদের ডান পাশে এখন কি থাকে দেখো, আমাদের ডান পাশে দেখো উপরে রয়েছে 5/t⁴ প্লাস 5/t⁴, এবং নিচে রয়েছে দেখো আমাদের 3 প্লাস আর 3 কত হয় দেখো 6। তাহলে আমাদের এইখানে যে কাজটা করতে হবে, আমরা এইভাবে, এখন বাম পাশে আমরা এই লেখাটা লিখবো না। দেখো আমাদের 5/t⁴ কয়বার আছে দেখো তো, এটা আমাদের 2বার আছে 5/, এই জন্য লিখলাম 5/t⁴ কি লিখবো 5/t⁴, এবং নিচে লিখবো 3 যোগ 3 কত হয় দেখো তো 6। ঠিক আছে, দেখো 3 যোগ 3 কত হইলো 6 হইলো। এখন আমরা এটাকে আমরা আবার কাটাকাটি করে দিব। দেখো এই 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি তাহলে কত থাকে 3 থাকে। তাহলে এরপরে যে কাজটা হয়েছে আমাদের, আমরা এই বামের লেখা লিখবো না, বামের লেখা আমরা এই লাইনটাও নাও লিখতে পারি। এই পাশ থেকে আমরা ডান পাশে যে কাজটা বলছি আমরা এটা করে দিলেই হবে, আমরা বাম পাশে আর লিখবো না, বাম পাশে যা আছে তাই। এখন দেখো আমাদের উপরে যে রাশিটা রয়েছে আমরা ওইটাকে লিখবো 5/t⁴। দেখো 5/t⁴, আমরা এখানে একটা গুণ দিলাম। এখন এই যে 3 আছে, সেই 3 নিচে আছে মনে মনে কত দেখো 1, তাহলে এই 3 1টা যাবে হলো আমাদের উপরে, আর 3টা যাবে হলো নিচে। তাহলে দেখো এখন এটাকে গুণ করলে উত্তরটা আমাদের কত হয়, উপরে 5 এবং 1, এটা গুণ করলে আমাদের উপরে হচ্ছিল 5 এবং নিচে হচ্ছে 3t⁴। দেখো বন্ধুরা 3t⁴ কত হলো 4, এটাই কিন্তু আমাদের নির্ণয় মান। আমরা এই নিয়মে করছি দেখে দেখো আমাদের অঙ্কটা কিন্তু অনেক ছোট হয়েছে। 1 2 3 4 5 6 7 লাইন, 7 লাইনে যা কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি। কিন্তু এই অঙ্কটা যদি তোমরা অন্যভাবে, আমরা যেটা বলছিলাম যে উপরের ভগ্নাংশ এবং নিচের ভগ্নাংশ যদি সরলীকরণ করে কাজ করতে চাইতা, তাহলে এই অঙ্কটা আরো অনেক বেশি বড় হয়ে যেত। তার মানে এই অঙ্কটা আমাদের কমপক্ষে এখানে 7 লাইন হয়েছে, 10 থেকে 12 লাইন হইতো। তবে এটা কাজের সুবিধায় তোমরা সেটাও করতে পারতাম, আমরা 2 ভাবে করে নিতে পারবো, এটা তোমাদের জন্য সুবিধা। তোমরা যদি এটাকে সরলীকরণ করে নাও, নিচেরটাকে সরলীকরণ করে নাও, তাহলে অঙ্কটা কি হতো একটু সহজ হতো। মানে কি সহজ মানে কি, 2 লাইন 3 লাইন বড় হতো, তারপরে সুবিধা হতো। আর আমরা এইখানে সরাসরি করে ফেলছি, সরাসরি করে ফেলে আমাদের কি 7 লাইন, মানে 3 থেকে 4 লাইন অঙ্কটা ছোট হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে এটা লিখে দিতে পারি, নির্ণয় মান 5/3t⁴। তাহলে দেখো বন্ধুরা আমাদের উত্তর কি বেরোলো 5/3^4। আমরা এটা তাহলে ওই নিয়মে কিন্তু করে নিতে পারতাম। তাহলে দেখো বন্ধুরা আমরা এটা সমাধান করলাম। আমি দরকার এই রাশিটা কাটবো, মানে তিনটে কেটে এর বিকল্প অংশটাও তোমাদের এই পরে করে দেব। তোমাদের যে অংশটা করতে কি হয় সুবিধা হবে, তোমরা সেই অঙ্কটা ওইভাবে করে নিবা। এখন তাহলে আমরা দেখো বন্ধুরা, আমি তোমাদের যে অংশটা বলছি যেখান থেকে তোমরা যে বিকল্প নিয়মটা করতে পারো, আমি এই অংশটা মুছে ফেলি। এই অংশটা মোছার ফলে আমি বাকি অংশটা তোমাদের করে দেব। আমরা এই জন্য এইটা আর লিখবো না, আমি এখান থেকে এর পরের যে বিকল্প অংশটা আছে তোমরা এটা করে নিবা। আমি এটা মুছে নতুন করে দিতেছি, মানে আমাদের জন্য যে কাজটা কি হবে সুবিধা হবে। তাহলে আমরা এইটা যেহেতু বাম পাশে যোজন বিয়োজন করব, এটা আমরা লিখতে থাকি। আমরা পরবর্তীতে কাজ শেষ করে দেব। এখানে থাকবে f কি দেখো 1/t⁴ সমান দিলাম। আমরা কি বলছি উপরে এবং নিচে দুটো সরলীকরণ করে ওইখানে কাজ করা যায়, এটা আমাদের বিকল্প নিয়ম। আমি এখানে দরকার এখানে লিখে রাখতেছি। এটাকে আমরা এখন বিকল্প নিয়মটা করতেছি। উপরের অংশটা একই থাকবে, পরের অংশটা আলাদা। আমরা বিকল্প নিয়ম করে ওইটা দিয়ে দিলাম।
এইখানে দেখো বিকল্প নিয়ম যদি করি f of 1/t², আমরা ডান পাশে দেখো নিচে আছে t⁴, তাহলে আমাদের এটার লসাগুটা হবে t এর পাওয়ার 4। তাহলে এখন দেখো উপরে t এর পাওয়ার 4 যদি থাকলে উপরে যেটা আছে সেটাই থাকবে 5 প্লাস দিলাম এইখানে দেখো 3 এর নিচে কিন্তু কিছু নাই, 3 এর নিচে কিছু না থাকলে কি মনে মনে 1 আছে, সেই 1 লসাগুর সাথে সরাসরি গুণ হবে t এর পাওয়ার 4 এর সাথে, অর্থাৎ আমরা এখানে কি লিখে দিলাম t এর পাওয়ার 4। নিচেও দেখো আমাদের সেই একই লসাগু t এর পাওয়ার 4 এবং একই রাশি শুধু মাইনাস হবে, তার আমাদের উপরে এখানে তখন কি হবে 5 মাইনাস t এর পাওয়ার কি হবে 4। এরপরে আমাদের দেখো f of 1/t² এর সমান দিলাম, আমরা এখন এই উপরের ভগ্নাংশটাকে আগে লিখবো আর নিচের ভগ্নাংশটাকে গুণ দিয়ে উল্টাই দিব। তাহলে এখানে দেখো আমাদের 5 প্লাস দেখো কি হয় t এর পাওয়ার 4 আর নিচে হইতেছে দেখো কি t এর পাওয়ার 4, এটা আমরা গুণ দিলাম আমাদের এই অংশটা কি হবে, অংশটা দেখো উল্টে যাবে, উল্টাই দিলে আমাদের দেখো কি হয়, এখানে 3 ছিল, তাহলে আমাদের এখানে হলো 3t এর পাওয়ার 4, এইখানে আমাদের হবে হলো 3t এর পাওয়ার 4। এরপরে দেখো আমরা নিচে যেটা কাজ করব সেটা হইতেছে হলো আমাদের এখানে উল্টে গেলে কি হবে দেখো 3t এর পাওয়ার 4টা আমাদের উপরে থাকবে আর নিচে যেটা যাবে 5 মাইনাস দেখো কত 3t এর পাওয়ার 4। আমাদের এই কাজটা করার ফলে দেখো আমাদের এখানে কি হলো এই t এর পাওয়ার 4 এই নিচে t এর পাওয়ার 4 কাটা গেল, তাহলে এটা আমরা এখন এখানে যেটা আমাদের রয়েছে f অফ t এর পাওয়ার দেখো স্কয়ার বাম পাশে সমান ডাইনে আমাদের এখন ভগ্নাংশের ঝামেলাটা কিন্তু আর থাকলো না। তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে, এখানে রয়েছে 5 এর প্লাস রয়েছে না, এই প্লাসের পর আমাদের যেটা রয়েছে দেখো 3t এর পাওয়ার হলো 4, নিচেও আমাদের তাই রয়েছে দেখো 5 মাইনাস এখানে রয়েছে 3t এর পাওয়ার কত 4। এখন যে কাজটা আমাদের আছে এটাকে আমরা কি করব, এখন দুই পাশে আমরা এখন যোজন বিয়োজন করে দিব। এই যোজন বিয়োজনের অংশটা আমরা এখন একটু বামের দিকে নিয়ে যাই, বা আমরা এখানে যোজন বিয়োজনটা করে ফেলি আগে। তাহলে দেখো যোজন বিয়োজন করতে গেলে আমরা এখন এখানে কি দিব f অফ 1/t এর পাওয়ার স্কয়ার, এটাকে f অফ 1/t এর পাওয়ার স্কয়ার, এখানে প্লাস মাইনাস এই f অফ রাশির হচ্ছে মনে মনে 1 আছে সেজন্য আমরা উপরে এবং নিচে 1 বসাই দিলাম। এরপর আমরা ডান পাশে যে কাজটা করব যোজন বিয়োজনের, লক্ষ্য করো আমাদের উপরে যে রাশিটা আছে সেটা আমরা উপরে আগে লিখি 5 প্লাস দেখো কি দিয়ে আছে 3, এখানে t এর পাওয়ার 4 আছে, এরপরে প্লাস দিয়ে রাখলাম এই যে 5 প্লাস 3 t এর পাওয়ার 4, এরপরে মাইনাস দিলাম মানে যোজন বিয়োজন। এই যোগ বিয়োগ দেওয়ার ফলে নিচের রাশিটাকে বসাই দিব। দেখো নিচের যে রাশিটা আছে 5 মাইনাস দেখো দিয়ে আছে 3 t এর পাওয়ার কত 4, নিচে দেখো -5 আর মাইনাসে প্লাস হবে 3t এর পাওয়ার 4, অর্থাৎ যোজন বিয়োজন করে দিলাম। এই যোজন বিয়োজন করার ফলে দেখো আমাদের বাম পাশটা ঠিক থাকবে, ডান পাশে কি হয়, ডান পাশে লক্ষ্য করে আমাদের উপরে আছে 3t এর পাওয়ার 4 প্লাসের, আর এখানে দেখো 3t এর পাওয়ার 4 মাইনাসের কাটতে দিলাম, নিচে দেখো +5 এবং -5 কাটাকাটি করে দিলাম। এখন যেহেতু যোজন বিয়োজন মানে এই মানটার উত্তর জানবার চাইছে, আমরা শুধু ডান পাশের কাজটা করব, যেটা আমি একটু এখানে নিয়ে গেলাম। দেখো বন্ধুরা এখানে নেওয়ার ফলে আমাদের কি থাকে, উপরে দেখো আমাদের দুইটা কাটতে দেওয়ার পর রয়েছে 5 + 5 দেখো কত হয় 10 হয়, এবং 3t এর পাওয়ার 4 3t এর পাওয়ার 4 মানে 6t এর পাওয়ার 4, তাহলে আমাদের দেখো এখানে কি হইতেছে দেখো 6t এর পাওয়ার 4। এখন এই রাশিটাকে আমরা উপর নিচে 2 দিয়ে কাটাকাটি করে দিব। দেখো আমরা যদি 2 দিয়ে 10 কে কাটি তাহলে হবে হলো আমাদের 5, আর যদি আমরা 2 দিয়ে 6 কে কাটি তাহলে হবে আমাদের 3, সমান দিলাম। এখানে দেখো আমাদের উপর হলো 5 আর নিচে হলো 3t এর পাওয়ার 4। তাহলে দেখো বন্ধুরা আমাদের এটি কিন্তু উত্তর। এখন দেখো আমি আগে যে নিয়মটাই তোমাদের অঙ্ক করলাম ওই নিয়মটা দেখো এর থেকে অনেকটা ছোট হয়েছিল। এটা দেখো আমাদের কয় লাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন, 7 লাইন মানে 2 লাইন ছোট বড় হয়ে গেছে প্রায় অঙ্ক 2 থেকে 3 লাইন। তাহলে দেখো বন্ধুরা আমাদের অঙ্কটা কিন্তু 2 থেকে 3 লাইন ছোট বড় হয়ে যাইতেছে এইভাবে। এজন্য তোমরা আমি দুইটা নিয়মে করলাম, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেই অঙ্কটা করে নিও। আগেরটা আমাদের একটা ছিল, আমরা এটাকে আবার বিকল্প হিসেবেও করছি। তাহলে দেখো বন্ধুরা তোমরা তাহলে এটা কি করবা, তোমরা এটাকে বিকল্প হিসেবে করে নিতে পারো।
তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না। আমাদের এটা দুইটা নিয়ম আমরা করে ফেললাম, খ নম্বরটা বিকল্প। তবে আমি যেটা প্রথমে করছিলাম ওই নিয়মটা তোমরা ফলো করলে এই যোজন বিয়োজনের সেট ফাংশন অঙ্কগুলো খুব সহজে এবং ছোট করে করতে পারবা। তবে এই নিয়মটাও তোমরা করতে পারো, যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয়। আমি দুইটা নিয়মই করে দিলাম, তোমরা দুইটা নিয়মই দেখবা, তারপর তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করবা। আমরা এখন এটা মুছে ফেললাম। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখন গ নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। আর আমি তোমাদের শুরুতেই যেটা বলছিলাম, যে আমাদের এই ঢাকা বোর্ড 19 সালের এই অঙ্কটা করারই একটাই কারণ, সেটা হইতেছে হলো কি বলছিলাম, যে আমাদের এই গ নম্বর রিকোয়ারমেন্টের জন্য দেখো এই যে আমি এখানে এটা মার্ক করে রাখছি, এই যে গ নম্বরটা দেখো মার্ক করে গোল দিয়ে রাখছি। শুধুমাত্র এই অঙ্কটা করার উদ্দেশ্য ছিল হলো কি এই গ নম্বরটা। তাহলে আমাদের এখানে তো বলাই হয়েছে, আমরা এখানে ইচ্ছা করলে লিখে রাখতে পারি ঢাকা বোর্ড কত সাল, দেখো তো 19। কি লিখলাম? ঢাকা বোর্ড 19 সাল। কোন রিকোয়ারমেন্টটা এখন করব? গ। এখন দেখো ঢাকা বোর্ডের 19 নম্বরে গ নম্বর অঙ্ক। এখন আমাদের রিকোয়ারমেন্টটা দেখি, মানে আমাদের কি কাজ করতে বলে এখানে তোমরা প্রশ্নটা পড়ে দেখো। এখানে বলা হয়েছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এই যে আমাদের একটা এস অন্যয় দেওয়া আছে, রাশি গঠন পদ্ধতি দেওয়া আছে, এখান থেকে আমাদের এই মানগুলা বের করতে হবে তালিকা পদ্ধতি। এই মানটা নির্ণয় করার ফলে পরে আবার দেখো বলতেছে কি এবং ডোমেন নির্ণয় করো। এখানে আমাদের ডোমেন বলতে পারে, রেঞ্জও বলতে পারে, যেটাই বলুক বা না বলুক আমাদের প্রথমে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা হলো বিশেষ জরুরি। তাহলে আমরা প্রথমেই যে রাশিটার আমরা তালিকা পদ্ধতি করব, দেওয়া আছে লিখে ওই রাশিটা তুলে ফেলবো। তাহলে দেখো আমি এখানে শুরুতে লিখে ফেলি, দেখো আমি কি লিখলাম বন্ধুরা, দেওয়া আছে। লেখার ফলেই পরে আমাদের এস, আমি একটু বামের দিক থেকে পুরো রাশিটাকে লিখে ফেলবো। দেখো লিখলাম এস সমান, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে আছে এক্স কমা ওয়াই, এরপরে দিয়ে আছে সাচ দ্যাট এক্স বিলংস টু সি, কি সি, কমা দিয়ে আছে, এখানে দিয়ে আছে ওয়াই বিলংস টু ডি, এবং ওয়াই বিলংস টু, এবং যে শর্তটা দিছে সেই শর্তটা আমাদের জন্য বিশেষ জরুরি। এই শর্তটা আমাদের দিছে দেখো কি, এই 2x প্লাস কত ওয়াই, দেখো তো বন্ধুরা এর সাথে কি আছে, লেস দেন 10। আমাদের এইখানে এই কাজটা করাটাই বিশেষ জরুরি, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, আমাদের যে অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আমাদের ফার্স্ট কাজ হবে হলো প্রথম ধাপে যে দেওয়া আছে লিখে এস সমান ওই পুরা গঠন পদ্ধতির রাশিটাকে লিখে ফেলানো। আমরা লিখছি, এইটা লেখার পরে এরপর আমাদের যে জিনিসটা দেখতে হবে, যে আমাদের এই গঠন পদ্ধতির রাশির ভিতরে দেখতে হবে এইখানে কোন অক্ষরের মান লাগবে আর এইখানে কোন অক্ষরের মানটা লাগবে, এইটা আমাদের এখন দরকার। তাহলে দেখো আমাদের রাশিটার ভিতরে দিয়ে আছে এক্স বিলংস টু সি, অর্থাৎ সি এর মানগুলো হবে এক্স এর উপাদান, কমা দিয়ে বলছে ওয়াই বিলংস টু ডি, এবং ওয়াই এর মানগুলো হবে বা উপাদান হবে ডি এর উপাদান। এখন এই শর্ত, তার মানে এখন এই সি এবং ডি এর মানটা আমাদের লাগবে। এখন দেখো আমাদের উপরে কিন্তু সি এবং ডি দুটো মানে কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে সি সমান, দেখো সি সমান আমাদের যে রাশিটা দিয়েছে, রাশিটা হচ্ছে 135। তাহলে আমরা এই যে লিখলাম 1 3, দেখো কি লিখছি 135। এরপরে যেহেতু এবং দিয়ে লেখা আছে, আমরা এবং দিয়ে এর পাশেই লিখে দিই, এবং ডি এর যে মানটা দেওয়া আছে দেখো আমরা এটা লিখে ফেললাম 247। তাহলে দেখো 2, এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে হলো কত, দেখো তো বন্ধুরা দেওয়া আছে কি 7। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে দেওয়া আছে লিখে এস এর যে এস বা এফ দিক কার দিক যেটা দিবে সেই রাশিটাকে আমরা তুলে ফেলবো। তোলার ফলে আমরা এখানে মাঝখানটায় দেখবো যে আমাদের কোন কোন উপাদান আছে। এক্স বিলংস টু সি, তার মানে সি এর উপাদান বা মান লাগবে। এরপর ওয়াই বিলংস টু ডি আছে, এটা ডি এর মান লাগবে। এই জন্য আমরা সির মান এবং ডির মান প্রশ্নের নিচে দেওয়া ছিল, সেটা দেখে কি করছি এখানে তুলে ফেলছি। এটা তোলার ফলে এখন যে কাজটা আমাদের করতে হবে, আমি শুরুতেই তোমাদের বলছিলাম এটা নিয়ে আলোচনা করার সময়, যদি আমাদের এই শর্তটা খেয়াল রাখতে হবে এখানে বা এখানে আমরা দেখে বলি, শর্তটা এখানে যদি সমান ব্যবহার করা থাকে
তাহলে আমরা বলছিলাম দুইটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়। একটা হলো গুণ কার্টেসীয় গুণজের মাধ্যমে করা যাবে, এবং আমরা যে একটা ছক কেটে মান বের করি সেটাও করা যাবে। কিন্তু যদি লেস দেন অথবা গ্রেটার দেন থাকে, মানে ইকুয়াল বা সমান না থাকে, তাহলে আমাদের এই অঙ্কটা কখনোই ছক কেটে করা যাবে না। অবশ্যই কার্টেসীয় গুণজের মাধ্যমে করতে হবে। এই জন্য আমরা এখন যেহেতু কার্টেসীয় গুণজের মাধ্যমে করব, এই জন্য এখানে যে সি এবং ডি মানটা আছে এটা আমরা এখন গুণ করে ফেলবো, অর্থাৎ কার্টেসীয় গুণজে যাব। তাহলে আমরা এখন গুণ করার সময় আমি এখানে একটা শব্দ ব্যবহার করলাম এখন, এই যে এখন লিখলাম, লেখার নিচে আমি দিয়ে দিলাম সি, গুণ দিলাম দেখো ডি, এই যে সমান দিলাম। আমাদের এখান থেকে প্রথমে হলো সি এর মান লাগবে, সি এর মান হলো 1 3 আর হইতেছে কত দেখো বন্ধুরা 5, 1 3 5। এটা এর সাথে যেহেতু গুণজ আছে আমরা কার্টেসীয় গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমাদের ডি এর মানটা লাগবে, অর্থাৎ উপরে দেখো দেয়া আছে 2, এখানে দেয়া আছে 4 এবং দেয়া আছে কি 7। তাহলে দেখো আমাদের এখন গুণের কাজটা করে ফেলতে হবে। তাহলে দেখো আমরা বের করবো কি সি গুণ ডি, সি এর মান গুণ ডি এর মান। এখন এই গুণটা যদি আমরা করি একটু জায়গা লাগবে, এই কাজটার জন্য আমরা একটু চাপাই নিয়ে আসলাম এদিকে। বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখো, আমরা একটু বামের দিকে চাপাই নিয়ে আসছি। কেন হবে? কারণ আমাদের এখানে 9টা মান হবে, এই 9টা মান লেখার জন্য আমাদের একটু বেশি স্পেস দরকার। এখন দেখো স্বাভাবিক গুণটা হইতেছে, যেমন আমরা 1 দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করব, 3 দিয়ে এই তিনটাকে গুণ করব, এবং এই 5 দিয়ে এই তিনটা রাশিকে গুণ করব, মানে উপাদানকে। তাহলে এখন প্রথম যখন 1 দিয়ে গুণ করব, দেখো স্বাভাবিক গুণ 1 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তখন হবে 2 অক্ষে 2, কিন্তু এই কার্টেসীয় গুণে মানে সেটের গুণে যে সংখ্যাকে গুণ করব কমা দিয়ে বসাই দিতে হবে। শুধুমাত্র আরেকটা কথা মানে মনে করাই দিই, আমাদের সেটের যত মান উপাদান আছে দেখো আমরা সব সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, শুধুমাত্র এই কার্টেসীয় গুণ মানে এই গুণের মানগুলাই শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটে বসে। এটা মনে রাখবা, এই গুণ বাদে সেটের কোনো মান ফার্স্ট ব্র্যাকেটে কখনোই বসবে না। তাহলে আমরা যেহেতু গুণের কাজ করতেছি এই জন্য আমাদের এই মানগুলো ফার্স্ট ব্র্যাকেটে বসবে। তাহলে আমরা এখন গুণ শুরু করি। দেখো বন্ধুরা আমরা যদি গুণ শুরু করি, প্রথমে আমরা 1 দিয়ে 2 কে গুণ করব, তখন দেখো আমরা লিখবো 1 কমা দিয়ে দেখো কি লিখছি 2, এরপর আমরা এর কি দিলাম আরেকটা কমা দিলাম, এরপর 1 দিয়ে আমরা 4 কে গুণ করব, তাহলে দেখো আমরা এখানে লিখবো 1 কমা কত লিখবো 4, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিছি। এরপর আবার ফার্স্ট ব্র্যাকেটে কমা 1 দিয়ে আমরা 7 কে গুণ করব, আমরা এখানে লিখবো 1 কমা দেখো কত 7। এরপর আমাদের 1 দিয়ে গুণ করা শেষ, এবার 3 দিয়ে গুণ করব। দেখো আমরা 3 দিয়ে যদি গুণ শুরু করি, 3 দিয়ে 2 কে গুণ করলে দেখো কত হবে 3 কমা কত দেখো 2। এরপর আমরা কমা দিব 3 কমা 4, 3 কমা 4। এরপর দেখো আমাদের কি হবে 3 কমা কত হইলো দেখো বন্ধুরা 7। দেখো আমরা 6টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা 3 দিয়ে 7 পর্যন্ত গুণ করছি সব ফার্স্ট ব্র্যাকেটে। এবার আমরা 5 দিয়ে গুণ করব। দেখো 5 দিয়ে যদি আমরা গুণ করি, আমরা এইদিকে লিখি এটা, দেখো 5 দিয়ে 2 কে গুণ করলে হবে 5 কমা দিয়ে 2। এরপর দেখো 5 দিয়ে 4 কে গুণ করলে হবে 5 কমা দিয়ে দেখো কি হয়েছে 4। এরপরে আরেকটা ব্র্যাকেট হবে 5 কমা দেখো কত 7, এটা দিলাম আমরা, এবং এই শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং আমাদের এই শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু গুণ করে ফেলছি, যেমন এই তিনটা মান দিয়ে এই তিনটা মানকে গুণ করলে 3 3 9টা মান হবে। তাহলে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেটে মোট 9টা মান বসানো হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের এস এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখে ফেলবো, অতএব এস সমান মানে এখান থেকে মান বাছাই করে করে আমাদের যে কয়টা মান যাবে, তাহলে আমরা লিখলাম দেখো কি লিখছে এস, এই যে সমান দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরুতে দিয়ে রাখি, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে বাকি যে উত্তরে যাবে সেটা দেব। এখন আমাদের এই শর্তটা বুঝতে হবে। দেখো আমাদের শর্তটা দিছে কি 2x + y < 10, অর্থাৎ 2x দ্বারা বোঝাইতেছে আমাদের এই যে 9টা উপাদান বা 9টা মান আমাদের ব্র্যাকেট আছে, প্রত্যেক প্রথম মানটা হইতেছিল x এর মান। প্রত্যেকটা, এটা তো ক্রমজোরের মতো, প্রত্যেক ব্র্যাকেটের প্রথম মানটা হলো x এর মান আর দ্বিতীয় যে মানটা আছে সেটা হলো y এর মান। তাহলে এখন কি করতে হবে দেখো বন্ধুরা, 2x দ্বারা বোঝাইতেছে x এর মানকে দ্বিগুণ করতে হবে, মানে আমাদের প্রথম যে মানটা আছে সেই মানটাকে আমরা ডবল করব, ডবল করার পর +y মানে তারপরে শেষে যে মানটা আছে সেই মানটাকে যোগ করব। যোগ করার ফলে যদি আমাদের মানটা 10 থেকে ছোট হয় তাহলে সেগুলো হলো উত্তরে যাবে, আর 10 থেকে বড় হলে সেগুলো আমাদের উত্তরে যাবে না। তাহলে আমরা শর্তটা কি বলছি বুঝছো, 2x দ্বারা বোঝাইতেছে যে প্রথম মান, দেখো যেখানে প্রথমে যেমন 1, এখানে প্রথমে 1, এখানে প্রথমে 1, এই প্রথম মানটাকে ডাবল করতে হবে, মানে যা থাকে তার ডাবল। এরপরে শেষে যে মানগুলো আছে এই মানগুলো হলো y, যেমন প্রথম ব্র্যাকেটে শেষে আছে 2, দ্বিতীয় ব্র্যাকেটে শেষে 4, পরের ব্র্যাকেটে শেষে 7, এইগুলো হচ্ছে y এর মান। মানে এই ডবল করার পরে যে শেষের মানটা যোগ করব, যোগ করে যদি 10 থেকে ছোট হয় তাহলে সেগুলোর উত্তর হবে, আর 10 থেকে বড় হলে সেগুলোর উত্তর
হবে না। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথম যেমন এক আছে, দেখো একের ডবল করলে হবে হলো 2, আর পরে 2 যোগ করলে হবে হলো 4। তাহলে আমাদের প্রথম মানটা কিন্তু হবে। দেখো আমরা প্রথম মানটাকে নিয়ে নিলাম 1, দেখো কত হলো 2, এরপর আমরা ব্র্যাকেট দিলাম। এরপরে দ্বিতীয় মানটা আছে দেখো আমাদের 1,4, অর্থাৎ 1 কে দ্বিগুণ করলে হবে 2, 4, মানে 2 এবং 4 যোগ করলে হবে 6, 10 থেকে ছোট, আমাদের এটাও হবে। তাহলে এখন দেখো আমাদের এখানে গেল কত 1, কমা দিয়ে কত হয়েছে দেখো বন্ধুরা 4। এরপরে দেখো আমাদের যেটা হয়েছে 1,7, অর্থাৎ দেখো 1 তাকে ডবল করতে হবে, যেহেতু একের ডবল হলো 2, 2 যোগ 7 তাহলে কত হয় 9, মানে দেখো 10 থেকে কিন্তু ছোট, আমাদের এটাও হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি 1, কত হয়েছে ধরো 7। এরপর আমরা দেখি এরপরে কোন মানটা আমাদের হয়। এরপর দেখো আমাদের আসলে 3, দেখো আমাদের 3 ডবল কত হবে 6, 6 আর 2 হবে 8, 10 থেকে কিন্তু ছোট, এটাও হবে। তাহলে আমাদের এই পর্যন্ত চলে যাইতেছে 3, এখানে আমি লিখি 3, কত দেখো তো 2। এরপরে বাকি মানগুলো আমরা দেখি। প্রথমে আসছিল 3, তার ডবল করলে হবে 6, আর 4 10, দেখো সমান হয়ে গেছে, কিন্তু সমান হলে হবে না, ছোট হইতে হবে। এরপর 3 এর ডবল হলো 6, আর 7 13, 10 থেকে বড় হয়েছে, হবে না। এরপর দেখো 5 এর ডবল 10, আর যোগ করার দরকার নাই, 5 এর ডবল 10, 5 এর ডবল 10, আর যোগ করার কোনো দরকার নাই। তাহলে এইটাই হইতেছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর, মানে এটা হলো এস এর মান। আমাদের যেটা বলছিল এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এস এর মানই আমরা পাইছি এই কটা 4টা, 1,4, 1,4, 1,7 এবং 3,2। এই যে 4টা মান আমরা পাইলাম, এই 4টা হইতেছিল আমাদের এস অন্যের মান, অর্থাৎ আমাদের যেটা বলছিল সেই উপাদান। তাহলে এখন দেখো এইটা যদি আমাদের বলতো এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু আরো একটা কাজ বেশি করতে বলছে, আমাদের এর সাথে আবার যুক্ত করতে বলছে, কি দেখছো, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো, অর্থাৎ এখান থেকে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে আমরা অতএব দিয়ে ডোমেনটা নির্ণয় করে ফেলি। দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখে ফেলি ডোমেন লিখে আমরা একটা কমা দিলাম, যেহেতু এস আছে আমরা এস লিখলাম, ডোমেন এস। এখন ডোমেন এসটা হইতেছিল আমাদের, এই মানটা কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটে বসবে। এখন ডোমেনটা হইতেছে আমাদের এখানে এস এর যতগুলা মান বেরোইছে এর প্রত্যেকটা প্রথম মানের নাম হইতেছিল কি, ডোমেন, এবং দ্বিতীয় যে মানটা অর্থাৎ এক্স এর মানগুলো হলো ডোমেন এবং ওয়াই এর মানগুলো হলো রেঞ্জ। যেহেতু আমাদের ডোমেন বলছে তাহলে এস এর মান হবে, এখন দেখো এস এর মান কত 1, 1, 1, এস বলছে এক্স এর মান, দেখো 1, 1, 1। আর আমরা এটা তো জানি সেটের কোনো মান একাধিকবার হয় না, শুধুমাত্র যত উপাদানটা যতবার উল্লেখ থাকুক একবার হবে। তাহলে আমাদের দেখো 1, 1, 1, 3বার 1 আছে, কিন্তু হবে কি একটা 1। তাহলে আমরা একটা 1 লিখলাম আগে, এটা কমা দিলাম। এরপর আমাদের তৃতীয় ব্র্যাকেট আসছে, দেখো কি আছে 3, তাহলে আরেকটা হবে 3। তাহলে আমাদের ডোমেনও কিন্তু নির্ণয় করা হয়ে গেল। আমাদের ডোমেনটা তাহলে কি হলো 1, 3। তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখান পর্যন্ত শেষ হয়ে যাবে। তার আমাদের যেটা বলছিল যে এস অনেকে তালিকা পদ্ধতি প্রকাশ করে, এস এর মান আমরা বের করছি, এখানে আমাদের বলছে ডোমেন নির্ণয় করো, ডোমেন আমরা নির্ণয় করছি, তাহলে আমাদের কাজ এখানে কিন্তু শেষ। তাহলে দেখো আমাদের অঙ্কটা কিন্তু খুব বেশি বড়ও না আবার অনেক জটিলও না, কিন্তু শুধুমাত্র এই শর্তটা শিখার জন্য যে আমরা লেস দেন ব্যবহার করছি অথবা গ্রেটার দেন যদি কখনো ব্যবহার করে, এই অঙ্কটা আমাদের জন্য একটু সমস্যা হবে। যেহেতু আমরা বললাম যে বিগত 10 থেকে 12 বছরের ভিতরে বোর্ডেই একটা অঙ্ক আসছিল লেস দেন দিয়া বা গ্রেটার দেনে, তাছাড়া সব সমান দেওয়া থাকে। এই জন্য সমান দিয়ে অঙ্ক করতে করতে তো তোমরা অভ্যস্ত, মুখস্থ হয়ে গেছে। কিন্তু এখন যদি হুট করে এরকম লেস দেন অথবা গ্রেটার দেন দিয়ে দেয়, দেখা গেলো তোমাদের পারা অঙ্কটা তোমরা সমাধান করতে পারলে না। এই জন্য শুধু এই গুরুত্ব দিয়েই আমরা এই অঙ্কটা আজকে করালাম। আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করবো, যেহেতু আমরা 4টা অধ্যায়ের কথা বলছি, যে বীজগণিতে বলছি সেটের কথা এবং অনুপাত রাশির কথা, তারপরে বলছি ত্রিকোণমিতির অঙ্কের কথা, পরিসংখ্যানের কথা, এইভাবে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তারপরে দেখো এই পর্যন্ত করার ফলে আমরা করলাম, তারপরে তোমাদের কিন্তু বলা হয়েছে মাঝে মাঝে আমি বলে তোমরা কমেন্ট করে জানাবা তোমার কোন অধ্যায়ের অঙ্ক বা কোন বোর্ডের কোন অঙ্কটা করলে তোমাদের সুবিধা হয়, আমি সেই হিসেবে প্রতিদিন তোমাদের এগুলো সমাধান করে দিব। তবে এখন থেকে এসএসসি পরীক্ষা তোমাদের 26 পর্যন্ত আমরা প্রতিদিন এইভাবে কোনো না কোনো বোর্ডের অঙ্কগুলো সলভ করব, যার জন্য তোমরা উপকৃত হবে। আর তোমাদের বারবার বলা হয়েছে যে তোমরা যারা জয়েন করবা তারা কি করবা, এই ক্লাসগুলো শেয়ার করে দিবা, বা এখন যদি জয়েন নাও করো পরবর্তীতে ক্লাস দেখো, তখন দেখার সময় এটা কি করবা, শেয়ার করে দিবা। তোমরা একটা একটা করে এক একজন শেয়ার করে দিলে তোমাদের অন্য বন্ধু বান্ধবরা দেখতে পারবে, তারা উপকৃত হবে। তাহলে আমরা আজকে পর্যন্ত রাখবো, সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল ইনশাল্লাহ আবার যদি
আল্লাহ বাঁচায় রেখে দেখা হবে একই টাইমে অন্য কোনো বোর্ডের অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।